আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের আলাস্কার নিকট যৌথ বিমান মহড়া চীন রাশিয়ান সীমান্তে শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্রের গোটা গাজা জুড়ে ইসরায়েলের তীব্র বিমান হামলা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে বৈঠক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের। ইসরায়েলের যুদ্ধ বিমান লক্ষ্য করে আবারও মিসাইল হামলা হিজবুল্লাহর। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল। কমলা হ্যারিসকে নিয়ে শঙ্কিত ইসরায়েল। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরফি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের আলাস্কার নিকট যৌথ অপারেশন পরিচালনা করেছে চীন এবং রাশিয়া। যুক্তরাষ্ট্র আর্মি বুধবার জানিয়েছে তারা আলাস্কা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে চীন এবং রাশিয়ার দুটি করে মোট 4টি দূরপাল্লার বোমারু বিমান শনাক্ত করেছে। এগুলো হলো রাশিয়ার টুপোলেভ TU-95 বিয়র এবং চীনের H-6 চিয়ান। আলাস্কা সীমান্তে চীন রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানের এ ধরনের যৌথ অপারেশন এই প্রথম বলে জানায় যুক্তরাষ্ট্র কানাডা জানিয়েছে চীন রাশিয়ার এসব যুদ্ধ বিমান আন্তর্জাতিক আকাশ সীমায় অপারেশন পরিচালনা করছিল। এসব বিমান যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশ সীমায় প্রবেশ করেনি। চীন রাশিয়ার বোমারু বিমান চিহ্নিত করার পর যুক্তরাষ্ট্র এবং কানাডা সেখানে পাঠায় F-16, F-35 এবং CF-18 নামক বেশ কয়েকটি ফাইটার জেট। চীন রাশিয়ার এসব বিমান যাতে যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশ সীমায় প্রবেশ করতে না পারে বা দুই দেশের নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি না করে সেজন্য তাদের ফাইটার জেট দীর্ঘ সময় ধরে পরিচালনা করে চীন রাশিয়ার বোমারু বিমানের পাশাপাশি। আলাস্কা সীমান্তে রাশিয়া নিয়মিত দূরপাল্লার বোমারু বিমানের সাহায্যে অপারেশন পরিচালনা করে। গত মে মাসেও রাশিয়া 4টি অপারেশন পরিচালনা করে আলাস্কার কাছে আন্তর্জাতিক আকাশ সীমায়, কিন্তু এবার প্রথমবার তাদের সাথে যোগ দিল চীনা দূরপাল্লার বোমারু বিমান, যা একটি নতুন উন্নতি। এদিকে রাশিয়ার বোমারু বিমান TU-95 বিয়ার নিয়ে এখনও শঙ্কিত যুক্তরাষ্ট্র, কারণ বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা জার বম্ব রাশিয়া পরীক্ষা চালিয়েছে টুপোলেভ 95 থেকে। রাশিয়ার গৌরব আর সামরিক শক্তির প্রতীক টুপোলেভ 95 বোমারু বিমান। 72 বছর আগের এ বোমারু বিমানটি রাশিয়ার শত্রুদের কাছে নতুন সতর্ক বার্তা নিয়ে হাজির হয়েছে সম্প্রতি। টুপোলেভ TU-95 হল বিশ্বের একমাত্র প্রোপেলার চালিত কৌশলগত বোমারু বিমান যা এখনও চালু রয়েছে। এর প্রোপেলার ব্লেডের ঘোড়ার গতি শব্দের গতির চেয়েও বেশি, ফলে বিশ্বে এটি সবচেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী বিমান। এর ইঞ্জিন সংখ্যা 4টি। সোভিয়েত ইউনিয়ন 500 এর অধিক নির্মাণ করে TU-95 বোমার। TU-95 একটি কৌশলগত পারমাণবিক বোমার। ন্যাটো এর নাম দিয়েছে বিয়ার বা ভল্লুক। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পারমাণবিক বোমা হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনা থেকে সোভিয়েত ইউনিয়ন তৈরি করে এই বিমান। 1952 সালে প্রথম আকাশে ওড়ে এটি। এদিকে রাশিয়ান সীমান্তে সামরিক কার্যক্রম বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র, জাপান। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো বলেছেন, জাপান যুক্তরাষ্ট্রকে সাহায্য করছে রাশিয়ার পূর্ব সীমান্তে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম বৃদ্ধির ক্ষেত্রে, যা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। রাশিয়ান নেতা বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, জাপানে শক্তিশালী মিসাইল মোতায়েনের পথে রয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চলতি মাসের শুরুতে বলেছেন, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার সম্মিলিত হুমকি মোকাবেলায় তারা এই অঞ্চলে ন্যাটোকে শক্তিশালী করার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। গোটা গাজা জুড়ে বৃহস্পতিবার তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় এই বিমান হামলায় নিহত হয়েছেন কয়েক ডজন বেসামরিক ফিলিস্তিনি। খান ইউনিসের নাসের মেডিকেল হাসপাতালে বৃহস্পতিবার সকালে আনা হয়েছে কমপক্ষে 32 জনের লাশ। এছাড়া উত্তর গাজায় নিহত হয়েছে আরও অনেকে। বৃহস্পতিবার সকালে পশ্চিম তীরে ইসরায়েল আর্মি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নারী, শিশু সহ কমপক্ষে 10 জনকে। রক্তপিপাসু ইসরায়েল আর্মি বৃহস্পতিবার যখন গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে হত্যা করছিল বেসামরিক ফিলিস্তিনিদের, তখন অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে বৈঠক করছিলেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। তবে বৈঠক শেষে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দেয়া বিবৃতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক কার্যক্রম শুরুর প্রতি আহ্বান জানানোর কথা বলা হয়েছে। এ বিষয়ে তিনি নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন বলে জানান। প্রেসিডেন্ট জো বাইডেনও বৈঠকে যুদ্ধবিরতির কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণের সময়
অনুপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি সহ মোট ৮০ জন ডেমোক্রেট কংগ্রেসম্যান অনুপস্থিত ছিলেন নেতানিয়াহুর ভাষণের সময়। এ ঘটনায় বেশ শঙ্কিত ইসরায়েল। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা জেরুজালেম পোস্ট বৃহস্পতিবার জানিয়েছে, নেতানিয়াহুর ভাষণে কমলা হ্যারিসের অনুপস্থিতি একটি খারাপ সূচনা। জেরুজালেম পোস্টের সম্পাদকীয়তে লেখা হয়েছে, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের ভাষণের সময় স্পিকার এবং ভাইস প্রেসিডেন্ট উপস্থিত থাকেন কংগ্রেসে, এটাই যুক্তরাষ্ট্রের প্রচলিত নিয়ম। কিন্তু এর ব্যত্যয় ঘটালেন কমলা হ্যারিস। কমলা হ্যারিসের এই আচরণের পর ইসরায়েল জুড়ে আলোচনা চলছে অতীতে ইসরায়েল বিষয়ে তার বক্তব্য ও অবস্থান নিয়ে। তিনি ইসরায়েলের পক্ষে না বিপক্ষে এটি নির্ণয়ের চেষ্টা করছে ইসরায়েলের বিভিন্ন মহল। এদিকে ইসরায়েলের যুদ্ধ বিমান লক্ষ্য করে বৃহস্পতিবার আবারও মিসাইল হামলা চালিয়েছেন লেবাননের হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে বিমান হামলার সময় ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে রাশিয়ান SAM-6 এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে মিসাইল ছুড়ে হিজবুল্লাহ। হামলার পর ইসরায়েলি বিমান দ্রুত এলাকা ত্যাগ করে। এর আগে বুধবার বিকেলে একইভাবে হামলা চালায় হিজবুল্লাহ। এ নিয়ে ২৪ ঘণ্টায় তারা লেবাননের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে দ্বিতীয়বার অপারেশন পরিচালনা করল। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের হানিতা সামরিক ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালিয়েছে কয়েক দফা সফল ড্রোন অভিযান। হানিতা সামরিক ঘাঁটিতে গুরুত্বপূর্ণ একটি টাওয়ার ও রাডার স্টেশনে ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েল আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, গাজার খান ইউনিসের একটি টানেল থেকে তারা ৫ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধার করেছে। এই অভিযানে খান ইউনিস নিহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। তবে বুধবার নিহত সেনাদের নাম পরিচয় প্রকাশ করেনি ইসরায়েল আর্মি। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গভীর সংকটে নিমজ্জিত যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। তীব্র বিরোধিতার পর প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার আগামী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নতুন সংকটের মুখে পড়েছে দলটি। জো বাইডেন সরে না দাঁড়ানো পর্যন্ত বাইডেন ছিলেন দলের জন্য একটি বোঝা। কিন্তু বাইডেন সরে দাঁড়ানোর পর কে হবেন উপযুক্ত প্রেসিডেন্ট প্রার্থী, এ নিয়ে নতুন বিতর্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে। প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছেন দলীয় নীতি নির্ধারণী সদস্যরা। আগামী ১ জুলাই থেকে শুরু হবে ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলন। সেখানেই চূড়ান্ত করা হবে দলের পক্ষ থেকে একজন প্রার্থী এবং তার রানিং মেট। জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন। আরও অনেকে রয়েছে কমলা হ্যারিসের পক্ষে। কিন্তু এরপরও দলের সদস্যদের ঘুম নেই ট্রাম্পকে পরাজিত করার জন্য একজন উপযুক্ত প্রার্থী বাছাই নিয়ে। তারা রয়েছেন বড় ধরনের দোটানায়। এখন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে এবং নানাভাবে শুরু হয়েছে তার জনপ্রিয়তা যাচাই। অনেক ডেমোক্রেটদের মতে তিনি বাইডেনের তুলনায় জনপ্রিয়, কিন্তু ট্রাম্পকে পরাজিত করার মতো উপযুক্ত প্রার্থী নন। কিন্তু কমলা হ্যারিসের তুলনায় জনপ্রিয় কোনো প্রার্থীর নামও আলোচনায় নেই দলের মধ্যে। কমলা হ্যারিসের বিকল্প হিসেবে কয়েকটি রাজ্যের গভর্নরদের নাম আসছে আলোচনায়, কিন্তু তাদের কেউ জনপ্রিয়তায় এগিয়ে নেই ট্রাম্পের বিপরীতে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমে বর্তমানে চলছে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে বিভিন্ন ধরনের জনপ্রিয়তা যাচাই। বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণার আগ পর্যন্ত কমলা হ্যারিস অনেক পিছিয়ে ছিলেন ট্রাম্পের বিপরীতে। তবে বুধবার বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণার পর থেকে ট্রাম্পের বিপরীতে বাড়তে শুরু করেছে ভারতীয় বংশগত কমলা হ্যারিসের জনপ্রিয়তা। মঙ্গলবার থেকে পরিচালিত বিভিন্ন জরিপে দেখা গেছে, কালোদের মধ্যে বাইডেনের তুলনায় কমলা হ্যারিসের জনপ্রিয়তা রাতারাতি বৃদ্ধি পেয়েছে ১০ ভাগ। কালোদের মধ্যে ট্রাম্পের বিপরীতেও অনেক এগিয়ে আছেন কমলা হ্যারিস। অনেক বিশ্লেষক সামনে এনেছেন ২০১৬ সালে হিলারির হেরে যাওয়ার বিভিন্ন কারণ। ওবামার মতো জনপ্রিয় ডেমোক্রেট নেতা ৮ বছর ক্ষমতায় থাকার পর বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন দলের পক্ষ থেকে। সবাই ধরে নিয়েছিলেন তিনিই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী এবং প্রথম নারী প্রেসিডেন্ট। কিন্তু দলের কিছু ভুল নীতি আর রিপাবলিকানদের প্রচার কৌশলের কাছে হেরে যায়। দল হিসেবে ডেমোক্রেটরা যদিও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের চেয়ে বেশি ভোট পেয়েছিলেন হিলারি ক্লিন্টন। বিশ্লেষকদের মতে সমকামিতা আর সমলিঙ্গের বিয়ের পক্ষে ডেমোক্রেটদের কট্টর অবস্থান দলের পরাজয়ের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে সেবার। আর রিপাবলিকানরা এর বিরুদ্ধে নিয়েছিল কঠোর অবস্থান। কট্টর ডানপন্থা ও ধর্মীয় উন্মাদনাকে উস্কে দেয়া কালো এবং ডেমোক্রেট অধ্যুষিত চিহ্নিত অনেক আসন টার্গেট করে কালোদের
ভয়ভীতি সহ নানা উপায়ে ভোটদানে বিরত রাখার জন্য রিপাবলিকানদের সংঘবদ্ধ অপকৌশলের কাছে হেরে যায় হিলারির নেতৃত্বে ডেমোক্র্যাটরা। বিশ্লেষকদের মতে সেবার যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট শক্ত অবস্থান নিয়েছিল রিপাবলিকানদের পক্ষে। ট্রাম্পের পক্ষে বড় ধরনের ভূমিকা পালন করে গোটা যুক্তরাষ্ট্রের ইভানজেলিক সম্প্রদায়, যারা এখনও সক্রিয়। অনেক বিশ্লেষকের মতে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে রিপাবলিকানদের বর্ণবাদী প্রচারণা এবং আক্রমণ অব্যাহত রয়েছে আগের মতোই। এর সাথে যুক্ত হয়েছে উপযুক্ত প্রার্থিতা সংকট, গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ সহ আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অধপতন এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি, করোনা পরবর্তী চলমান সংকট সহ নানাবিধ অভ্যন্তরীণ ইস্যু। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে ট্রাম্পের শক্ত অবস্থানের কারণে এবার যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের বিভিন্ন স্বার্থান্বেষী মহল শঙ্কিত তাকে নিয়ে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।